সেফ এক্সিটের কথা শেখ হাসিনার শাসন আমলে বলেছিল বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গদি রক্ষা করার জন্য বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, খুন, গুম, অপহরণ, অর্থ পাচার সহ নির্বাচন কমিশন ধ্বংস করেছেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে ৩৬ বছর ধরে গরু ছাড়াই তেলের খানি টানা মোস্তাকিনের আলী ও গণ অভ্যুত্থানে শহীদ ২ পরিবারকে তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ২১ দফা বাস্তবায়নে কাজ করছে, যা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। তাহলে আপনি এই সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরে যখন বলছেন, তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু, হল সংসদ, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের বাকি মাত্র ৮ দিন। প্রচার প্রচারণা ব্যস্ত প্রার্থীরা। সময় যত এগুচ্ছে ক্যাম্পাসে ততই বাড়ছে নির্বাচন উন্মাদনা। বারবার নির্বাচনের তারিখ পেছালেও এবার ১৬ অক্টোবর নির্বাচন হবার বিষয়ে আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী থেকে শাহরিয়া অন্তুর রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। পুজোর ছুটির পর আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। এতে করে পুরোদমে জমে উঠেছে রাকসুর প্রচারণা। নানা প্রতিকূল পরিস্থিতিতে ৩ বার পিছিয়েছে নির্বাচনের তারিখ। প্রাতিষ্ঠানিক সুবিধা ও শিক্ষক লাঞ্ছিতের বিষয়টি এখনও অমীমাংসিত থাকার শঙ্কার মাথায় নিয়েই চলছে প্রার্থী ও শিক্ষার্থীদের নির্বাচনের প্রস্তুতি। ক্যাম্পাসের হলপাড়া, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণ সবখানেই সাধারণ শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকদের মিলন মেলা। সকলের চাওয়া একটাই, যথাসময়ে হোক রাকসু নির্বাচন। এই যে একটা ব্রেকডাউন হয়েছে, আমরা এখন প্রার্থী হিসেবে চেষ্টা করছি আবার আগের ফ্লোটা ফিরিয়ে নিয়ে আসার। কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করছে, যেমন মেয়েদের হলগুলোতে বিভিন্ন সংগঠনগুলা খাবার বিতরণ করতেছে। ইনশাআল্লাহ আশা করি আমরা নির্বাচনের আগে প্রশাসন, নির্বাচন কমিশন আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আসলে সর্বোচ্চ সহযোগিতা করবে। রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০১ জন। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট প্রার্থী ২৪৭ জন। সেখানে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৮ জন। ভিপি পদে ১ জন নারী রয়েছেন, জিএস পদে 4 জন এবং এজিএস পদে নারীর সংখ্যা 2 জন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ৩ বার রাকসু নির্বাচনের তারিখ পেছানো ও শিক্ষকদের আন্দোলনের বিষয়টি অমীমাংসিত থাকায় নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি তাদের। যারা সনাতন ধর্মাবলম্বী আমরা দিতে পারতেছি ভোটটা, আমাদের ক্ষেত্রে এটা ভালো হয়েছে যে আমরা পূজার পরে ডেটটা পাইছি বলে সবাই ভোট দিতে পারছি। আশা করব যে এই উৎসব মুখর ব্যাপারটাকে আবার যেন আমাদের হতাশার ছাপ না ফেলে দেয় স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের মাঝে। সব সমস্যা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা। আগামী ১৬ অক্টোবর নির্বাচনে কোনো বাধা নেই বলেও জানান তিনি। আগামী ১৬ তারিখে ইনশাল্লাহ রাকসু নির্বাচন হবে এবং এটার জন্য যে বিষয়গুলো আগে ঘটেছিল যাদের কারণে, তো সেই বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে, প্রশাসন তৎপর রয়েছেন এবং সলভ হয়ে গেছে। নির্বাচনে 8টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রে 990টি বুথ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাকসু নির্বাচনের প্রচারণার আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়া অন্তু। আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, যতই দিন ঘনিয়ে আসছে রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা ততই বেড়ে যাচ্ছে। আমি সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে দেখেছি। সেখানে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গণ এবং তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। শিক্ষার্থীদের কাছে যেয়ে তারা বিভিন্ন লিফলেট দিচ্ছেন এবং শিক্ষার্থীদের যে আবাসিক সমস্যা সহ যে ধরনের সকল সমস্যা আছে সেই সমস্যা সমাধান করার জন্য তারা আশ্বাস দিচ্ছেন। আমি যদি এখানে একটু দেখাই, দেখেন কর্মচাঞ্চল্য এবং ব্যস্ততার মধ্যে শিক্ষার্থীরা সময় কাটাচ্ছে
এবং প্রার্থীরা যেভাবে পারছে সেইভাবে তারা তাদের লিফলেট দিচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার কথা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের সাথে। উনি আমাকে জানিয়েছেন যে 16 তারিখের নির্বাচন হতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই এবং এই কারণেই জোরে সোরে আসলে প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছে। আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে আমার কথা হয়েছে রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে নির্বাচনের দিনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে রাজশাহী ক্যাম্পাসে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তাছাড়া আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে প্রার্থীরা যেভাবে প্রচারণা চালাচ্ছেন, দীর্ঘ 35 বছর পর যে রাষ্ট্র অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কারণে আসলে প্রার্থীরা তাদের প্রচারণা ব্যাপকভাবে শুরু করেছে। হাতে আর মাত্র 8 দিন রয়েছে। এই 8 দিনে তারা প্রচারণা করবেন বলে আমাকে জানিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ। অন্তু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অন্তু। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের সরব প্রচারণা। তবে তারই মধ্যে পোস্টারবিহীন ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে নজর কাটছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী তাজউদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 2023-24 সেশনের শিক্ষার্থী। প্রচলিত ব্যানারে পোস্টার বা দেয়াল লিখন না করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালাচ্ছেন এই প্রার্থী। তাজউদ্দিন জানান, জনে জনে ইমেল ও ফেসবুক আইডি সংগ্রহ করে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন তিনি। এতে যেমন খরচ বাঁচছে, তেমনি পরিবেশও থাকছে দূষণমুক্ত। চবি ক্যাম্পাসে পোস্টারবিহীন এই ভিন্নধর্মী উদ্যোগ ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। গত 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 237তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের অভিযোগে 25 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ প্রদান করা হয়। আন্দোলনকারীরা বলেন, মীমাংসিত একটি ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের এই রায় অবৈধ। অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। 24-এর গণঅভ্যুত্থানের পরে প্রশাসন স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, ছাত্রবান্ধব প্রশাসন পাবো। কিন্তু দেখা গেছে গত বছরের একটা সমাধানকৃত ইস্যুকে সামনে এনে গত সিন্ডিকেট সভায় আমাদের 25 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনকে আজীবন বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। মানে কল্পনাই করতে পারি না যে 1 বছর পরে এসে আমাদের 13 জন ভাই বোনদের মানে বহিষ্কার করবে। আমরা এর প্রতিবাদ জানাই। স্থায়ীভাবে এই বহিষ্কার আদেশ যেটা দিয়েছে, এটা যদি উইথড্র না করে দেয়, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি। ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যান চালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানা নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসুদ্দিন এই মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2015 সালে 17 সেপ্টেম্বর ভ্যান চালক জাহিদুল ইসলাম নিখোঁজ হন। পরদিন সকালে খালের মধ্যে গলায় ছুরি দিয়ে কাটা একটি লাশের খবর এলাকাবাসীর কাছে জানতে পেরে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করে। এ ব্যাপারে জাহিদুলের বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ তদন্ত করে সোহেল রানাকে গ্রেপ্তার করে। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে ওই অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখে। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সবুজ খান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে নুরানি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জানান, নিহত সবুজ খান বাজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার 7-8 জন একযোগে ধারালো চাপাতি দিয়ে তার উপর হামলা চালায়। আসামিরা সবুজ খানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে চঞ্চল গাজী নামে এক যুবক নিহত, তার পিতা মধু গাজী সহ 2 জন আহত হয়েছে। স্থানীয় জানায়, সকালে চঞ্চল গাজী ও তার পিতা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী রবিউল, বিল্লাল হোসেন ও মাহিম সাদ্দামের কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে চঞ্চল ও মধু গাজীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। অপরপক্ষে রবিউলও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় চঞ্চল গাজী মারা যান। বর্তমানে আহত মধু গাজী ও অভিযুক্ত রবিউল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা 13 বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী বুধবার সন্ধ্যায় আঙ্গারু বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করে সকালে ওই কিশোরীর মরদেহের সন্ধান মেলে পাশের গ্রামে। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কুমিল্লা বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযানে 4,451টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার মধ্যে মামলার আলামত হিসেবে 105টি রেখে বাকি 4,346টি রেগুলেটর ধ্বংস করা হয়েছে। সকালে কুমিল্লা নগরীর চাপাপুর বাকরাবাদ অফিস প্রাঙ্গণে অবৈধ গ্যাস সংযোগের যন্ত্রপাতিগুলো রোলার দিয়ে চেপে ধ্বংস করা হয়। বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এমডি প্রকৌশলী ফজলে আলম জানান, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি লিকেজ হয়ে অগ্নি দুর্ঘটনার প্রাণহানি ঘটে। তো এসব বিষয় নজরে রেখে বিভিন্ন সময় বাকরাবাদের বিভিন্ন কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সকল সরঞ্জাম নির্ধারিত মানের হোক, তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে কে বা কারা কীভাবে কোথায় মান বজায় না রেখে ভিন্নভাবে তৈরি করে ফেলতেছে এবং সেটা বিক্রিও করতেছে, সেটা লোকজন সংগ্রহ করতেছে। যে সোর্সটা আমাদের অথেন্টিক সোর্স না, যাদের তৈরি করার কথা তারা ছাড়া অন্যভাবে তৈরি হয়ে গেছে, ওইটাই বিক্রি হয়েছে, ওইটাই মানুষ কিনেছে, ওইটাই অবৈধভাবে ব্যবহার করছে। এরকম রেগুলেটর আমাদের এখানে এখন 4,346টা, এটাকে আমরা রোলার চালায় ধ্বংস করে দিব। টাঙ্গাইল শহরে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে শহরের সত্তার শপিং মলে ভেজাল কসমেটিক্স, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য মূল্য তালিকা না রাখার অপরাধে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 বাতিল, জমি ক্রয় বিক্রয় এবং চাকরি ও শিক্ষাক্ষেত্রে রাজার সনদ বাতিল, 264 সেনা ক্যাম্প পুনর্স্থাপন, 8 দফা দাবিতে 13 অক্টোবর সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে নাগরিক পরিষদ। সকালে শহরের একটি মালিকানাধীন হোটেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন সহ সাংবাদিকবৃন্দ। বাগেরহাটের চিতলমারীতে সিলগালা থাকা মিম সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অবৈধভাবে সিজার অপারেশন করার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক ডাক্তার মারুফা নাসরিনের বিরুদ্ধে। বর্তমানে অপারেশনে গুরুতর আহত রোগী মুর্শিদা বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনরা জানান, মঙ্গলবার চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুর্শিদাকে খুলনা মেডিকেল রেফার করা হয়েছিল, কিন্তু দালালের মাধ্যমে ডাক্তার মারুফা তাকে নিয়ে সিলগালা করা মিম সার্জিক্যাল
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিজার অপারেশন করেন। অপারেশনের এক পর্যায়ে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে ছেড়ে চলে যান ওই চিকিৎসক। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন্ধ করে দেওয়া আছে, কাজে এটা খোলা কোনো ব্যবস্থা থাকার কথা না। তারপরে আপনারা যেহেতু এটা অভিযোগ করেছেন, সেটা আমরা দেখব, তদন্ত করে দেখব এবং একটা ব্যবস্থা নিব। ওদেরকে আমরা হয়তো আমাদের সদর হাসপাতালে শিফট সম্ভব হয় করে ওদেরকে বিরুদ্ধে গত পূর্বে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছিল সে যাচাই বাছাই করে আমরা আবার ওই সিলগালা বা ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বেলা 11টায় চট্টগ্রামের হাটহাজারী ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর ফতেপুর মদনহাটের জামতলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ডক্টর তোফায়েল আহমেদকে। এর আগে সকাল 8টা নাগাদ লাশবাহী ফ্রেজিং গাড়িতে মরদেহ ফতেপুরে পৌঁছায়। এ সময় শোকের আবহ সৃষ্টি হয় পুরো এলাকায়। বুধবার রাত 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 71 বছর বয়সী বরেণ্য এই শিক্ষাবিদ। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শরীয়তপুর জেলার ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সচেতন সভা অনুষ্ঠিত হয়েছে ও কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সচেতন সভা ও চাল বিতরণ অনুষ্ঠানে জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সকাল 10টায় উপজেলার হাসাইল ব্যানারি ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়। প্রতিজনকে 25 কেজি করে ইউনিয়নের 200 জেলের মাঝে এই চাল বিতরণ কার্যক্রমে হাসাইল বাহানারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মদ নিকার সুলতানা। 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক 1100 কৃষকের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এসব সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহ মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। সকালে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে বোড়ায় মাঠে হাইওয়ে ও পুলিশের পক্ষ থেকে এই চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আরামপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে 10 মাইল পর্যন্ত মহাসড়কের পাশে 200 তালগাছের চারা রোপণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী বনায়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ বনজ বৃক্ষের চারা বিতরণ করেছে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। এ সময় বন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনশাদ আলী, শিক্ষক হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মাসুদ উপস্থিত ছিলেন। নড়াইলে লোহাগড়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে 2025-26 অর্থ বছরে আগাম শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 400 জন কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বসত বাড়িতে সবজি, লাউ, শসা, মিষ্টি কুমড়া এবং বেগুন ফলনের বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জাহিদুল ইসলাম বিশ্বাস, লোহাগড়া ভারপ্রাপ্ত কৃষি অফিসার সালমান জামান, মাইটিভির নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় অটো চালক নয়ন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এছাড়া ঘটনার মাত্র 12 ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারী স্ত্রীসহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত 5 অক্টোবর ফতুল্লার পশ্চিম দেলপাড়া মির্জাবাড়ি মোড় এলাকায় একটি ভবনে নয়নকে হত্যা করা হয়। পরে মরদেহের 2 পা বিচ্ছিন্ন করে দেহটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে ঢুকিয়ে ফতুল্লার উত্তর শিয়াচর এলাকার তক্কার মাঠের কাছে ফেলে রাখা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নয়নের বাবা আব্দুল সালাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ একযোগে তদন্ত শুরু করে। পরে জেলা পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে 12 ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে। সাবিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা পরে নয়ন জানতে পারে এবং সেটার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। নানাবাড়িতে বেড়াতে এসে কসবায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে তাহসিন ইসলাম নূর নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার জানায়, গতকাল সকাল 10টার পর থেকেই শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করে। আজ ভোরে তাহসিনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি কর্তৃক পৃথক অভিযানে প্রায় 1,50,00,000 টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী একাধিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালী জেলা বিওপি কর্তৃক পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করা হয়। এছাড়া ব্যাটালিয়নের সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা সহ 2 জন চোরা কারবারিকে আটক করে। জামালপুরের বকশীগঞ্জে 100 পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে 2 পুলিশ সদস্য, আটক হয়েছে 3 জন। ভোরে আটক করা হয় অভিযুক্ত মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে। এর আগে বুধবার পৌর শহরের সওদাগর পাড়া এলাকায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকির আহমেদ বলেন, এই ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদকের 2টি পৃথক মামলা দায়ের করা হবে। আসামিদের আজই আদালতে পাঠানো হবে। মেহেরপুরের গাংনীতে মেসার্স আলিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব হাসানকে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে বাঁশবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। অনুমোদন না নিয়ে কীটনাশক ব্যবসার পাশাপাশি সার বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভালনারেবল উইমেন বেনিফিট VWP কর্মসূচির আওতায় রংপুরের পীরগাছায় নারী সুবিধাভোগীদের মাঝে বিশেষ কার্ড ও 3 মাসের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পীরগাছা সদর উপজেলার ইউনিয়নের পরিষদ চত্বরে সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির 31 দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। সিলেটের দক্ষিণ সুরমার বোল্লারগাঁও ইউনিয়নে তাজপুর গ্রামবাসীর উদ্যোগে ও সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। গতকাল চাঁদপুরের মতলব উত্তরে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের মন জয় করতে ঘরে ঘরে যাবে যুবদলের নেতাকর্মীরা। গতকাল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের অধীনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন। এ সময় প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ZM নাজমুল ইসলাম মিঠু। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের 4 ও 7 নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী সভা হয়েছে। সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা দিক নির্দেশনা দেন। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল আলমের সভাপতিত্বে আব্বাস আলী শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে 31 দফায় লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর চরপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। পরে চরপাড়া থেকে মাসকান্দা পর্যন্ত 31 দফা লিফলেট বিতরণ করেন। এ সময় মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফা জাতির সামনে উপস্থাপনের অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সকালে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের হয়ে বিভিন্ন এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে। পরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আতম মিসবা, অ্যাডভোকেট মাসুম আলম, অ্যাডভোকেট শেরেনুল আলী উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়েছে। বুধবার পূর্ব চনপাড়া, রূপগঞ্জ, কায়েতপাড়া, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। সভায় 4টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নারায়ণগঞ্জ মহানগর জামাতে ইসলামী। দুপুরে একটি কনভেনশন সেন্টারে মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর ইকবাল সহ অনেকে। বক্তারা বলেন, জুলাই সনদ সেভাবে গণভোটের মধ্যে করা হয়েছে, পিআর পদ্ধতি গণভোটের মাধ্যমে করার আহ্বান জানান। নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে শহরের প্রধান ডাকঘরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের মুক্তির মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকঘর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান ডাকঘর হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ সময় নওগাঁ প্রধান ডাকঘরের জেলা পোস্টমাস্টার দিলীপ কুমার দাস, ইন্সপেক্টর সারওয়ার হোসেন, টাউন হল ইন্সপেক্টর সাদ্দাম হোসেন সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় মোট 16,32,031 জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস। এদের মধ্যে ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে 9,92,081 জন শিশু। দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত মাসব্যাপী চলবে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস বয়সী থেকে 15 বছরের নিচে শিশুদের টিকা দেওয়া হবে এই কর্মসূচির আওতায়। তার মানে এটাই হচ্ছে এবং কোভিডে মানে এই 16 লাখ গুলাকে আমরা ভাগ ভাগ করে 1 কোটি পার হয়ে ময়মনসিংহে জেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়ন নিয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিন। আয়োজিত কর্মশালায় জানানো হয় আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত 18 দিন জেলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। লক্ষ্মীপুরে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025। এবারের কর্মসূচির আওতায় জেলার 9 মাস বয়স থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের 1 ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে বিনামূল্যে। আগামী 12 অক্টোবর থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এবার জেলায় টাইফয়েড টিকা পাবে 6,29,978 শিশু কিশোর। সকালে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার 5টি উপজেলায় একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও পানিং সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের উদ্যোগে এই মতবিনিময় সভা আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জনের ডাক্তার আবুল ফজল মশিউর রহমানের সভাপতিত্বে জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোরের বাঘারপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস 2025 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ, মৎস্য কর্মকর্তা রুবমান হোসেন সহ দাপ্তরিক কর্মকর্তা ও শিশু শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে প্রধান ফটকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ডাক্তার উদয় উজ্জামান প্রতীক, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার SM ইস্তিয়াক আহমেদ আবির সহ অনেকে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর চক্ষু হাসপাতাল ও সিএসএফ গ্লোবালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস 2025 উদযাপন করা হয়েছে। সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে দৃষ্টি সচেতনতা বিষয়ে কর্মসূচি হিসেবে আলোচনা সভা, সাদা ছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রফেসর মতিন আই কেয়ারের সাধারণ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিএসএফ গ্লোবাল ও প্রফেসর মতিন আই কেয়ার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ মুকিত। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সহ আরও অনেকে। পটুয়াখালী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধির বিষয়ে প্রশাসন আইনানুগভাবে মোকাবেলা করে। দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কুষ্টিয়ার গড়াই নদীর ওপর ঘোড়াইঘাট হতে বড় বাজার শহীদ আবরার ফাহাদের নামে সংযোগ সেতু বাস্তবায়নের দাবিতে সমাবেশ হয়েছে। ঘোড়াইঘাটে সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলজিডির ঢাকা অফিসের একটি কনসালটেন্ট টিম ও ভুক্তভোগী সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুমারখালী উপজেলা 4টি ইউনিয়ন লক্ষাধিক মানুষ গড়াই নদী পারাপারে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তাই অবিলম্বে গড়াই নদীর ওপর ঘোড়াইঘাট হতে বড় বাজার শহীদ আবরার ফাহাদের নামে সংযোগ সেতু বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ রহমানের উপর সন্ত্রাসী হামলা ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নওগাঁ মানববন্ধন হয়েছে। সকালে নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিক আব্দুর রহমান রিজভির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক আব্বাস আলী, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সহসভাপতি আশরাফুল নয়ন, সুশাসনের জন্য নাগরিক সুজন, জেলা সহসভাপতি মোফাজ্জল হোসেন সহ অন্যরা। কুষ্টিয়ার প্রেসক্লাবে তুলে এনে সাংবাদিক রফিকুল্লাহ কালবির ওপর নৃশংস হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও মানব প্রাচীর কর্মসূচি করেছে গণমাধ্যমকারীরা। কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বস্তরের সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানব প্রাচীরে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও ছাত্র জনতা অংশ নেয়। পরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ 7 দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। নরসিংদীতে বাংলাদেশের জামাতে ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ জামাতে ইসলামী নরসিংদী সদর 1 আসনের এমপি পদপ্রার্থী ইব্রাহিম ভূঁইয়ার সৌজন্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ক্যাম্পে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চাতলপাড়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন গভর্নর ডক্টর KM সারোয়ার জাহান জামিল। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব লায়ন মফিজ উদ্দিন আহমেদ ফরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম, সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান সহ আরও অনেকে।
কুড়িগ্রামে নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সকালে কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরবানিয়ার পাড়ায় খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, শুকনো খাবার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত এলাকা নতুন ব্রিজ বাকলিয়া এর ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠু কার্যকর করার লক্ষ্যে এক সমন্বয় ও মতবিনিময় সভা হয়েছে। বাকলিয়া থানাধীন KRS কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। সভায় নতুন ব্রিজ এলাকার সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ ও স্কুল ও বাজার কেন্দ্রিক যানজট, পথচারী নিরাপত্তা, অবৈধ পার্কিং ও ফুটপাত দখল এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের নবনির্বাচিত সহসভাপতি ভিপি খন্দকার আবু নাইমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামাতে ইসলামী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা জামাতের আমির অধ্যাপক আলী আজম আবু বকর, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, নায়েব আমির আব্দুল আলিম, শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ রানা পারভেজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল হালিম চৌধুরীর হত্যার বিচারের দাবিতে উত্তাল এলাকা। নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বাগুয়ান ইউনিয়নের ৫ খাইন দরগা স্কুল মাঠে। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, আব্দুল হাকিমের হত্যার বিচার অবশ্যই হতে হবে, খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। নাটোরের সিংড়ায় বিজ্ঞান মেলা ও দ্বিতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সকালে বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহিন। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে কিশোর কিশোরী প্রতিবন্ধীদের নিয়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ভোরে ডাক্তার কে জামান বিএনএসপি চক্ষু হাসপাতালের আয়োজনে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ থেকে মিনি ম্যারাথন শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে হাজারো প্রতিযোগী অংশগ্রহণ করে। পরে 5টি ক্যাটাগরিতে 25 জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।